আলেকজান্ডার দ্য গ্রেট যখন ছোট ছিলেন, তার ছেলেবেলায় তার বাবা তার জন্য শিক্ষক খুঁজছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেটের বাবাও রাজা ছিলেন, রাজা ফিলিপ টু গ্রিসের। তো তার বাবা রাজপুত্রের জন্য, মানে তার ছেলের জন্য শিক্ষক খুঁজছিলেন ওই সময়। তো শিক্ষক খোঁজা হচ্ছিল এই কারণে যে তাকে এমনভাবে গড়ে তুলবেন, তার ছেলেকে মানে আলেকজান্ডারকে এমনভাবে গড়ে তুলবেন যাতে করে সে বিশ্ব জয় করতে পারে, সে বড় মাপের যোদ্ধা হয়, বড় মাপের মানুষ হয়, বড় রাজা, বড় বাদশাহ, বড় সম্রাট, এরকম একটা কিছু হতে পারে, অর্থাৎ পৃথিবী শাসন করবে, এরকম একটা রাজার ইচ্ছা। এবং ছোটোবেলা থেকে আলেকজান্ডারের মধ্যেও সেই রকম কিছু লক্ষণ দেখা গেছে যেটা সাধারণ অন্যান্য ছেলেদের চেয়ে আলাদা, এবং তার মধ্যে অনেক গুণাবলী ছিল যে ভবিষ্যতে সে একটা কিছু ভালো কিছু একটা করবে এরকম। সুতরাং এই ছেলেকে পড়ানোর জন্য এমন শিক্ষক দরকার যিনি তাকে গড়ে তুলতে পারবেন, সেই মন মানসিকতা নিয়ে সেই রকম বিশ্ব জয় করার প্রস্তুতি হিসেবে তার শিক্ষক তাকে ওই প্রস্তুতি সম্পন্ন করাবেন। তো শিক্ষক খোঁজা শুরু হলো। অনেক খোঁজাখুঁজির পর একজন শিক্ষকের নাম শোনা গেল, তার নাম বেশ শোনা যাচ্ছে সারা গ্রিসে। তিনি বিখ্যাত একজন দার্শনিক, ইতিহাসের সর্বোচ্চ সম্মানিত দার্শনিকদের মধ্যে একজন, শিক্ষকদের মধ্যে একজন, বিজ্ঞানীদের মধ্যে একজন, চিন্তাবিদদের মধ্যে একজন বা রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে একজন। তিনি আর কেউ নেন, তিনি হলেন এরিস্টটল। এরিস্টটলকে প্রস্তাব দেওয়া হলো রাজার ছেলেকে পড়ানোর জন্য, অর্থাৎ ফিলিপ টু এর ছেলেকে পড়ানোর জন্য, যিনি হলেন আলেকজান্ডার, পরবর্তীতে যাকে আমরা আলেকজান্ডার গ্রেট হিসেবে চিনি। তিনি অনেক দেশ জয় করেছিলেন, আসলেই বিশ্ব জয় করেছিলেন। তো এরিস্টটল তখন হলেন আলেকজান্ডারের শিক্ষক। তো তার মানে ওই সময় আলেকজান্ডার ছোটোবেলায় আলেকজান্ডার হলেন এরিস্টটলের ছাত্র। এই ফাঁকে বলে রাখি, এরিস্টটলের শিক্ষক ছিলেন আবার প্লেটো। আমরা প্লেটোর নাম জানি, বড় দার্শনিক। প্লেটোর শিক্ষক ছিলেন সক্রেটিস, নো দাই সেলফ বলার জন্য যিনি বিখ্যাত। অর্থাৎ সক্রেটিস, তার ছাত্র হলো প্লেটো, তার ছাত্র এরিস্টটল। এবং এখন আমরা যেই কথা গল্প বলছি সেটা হলো আলেকজান্ডার দ্য গ্রেটের গল্প। এরিস্টটলের পরে তার ছাত্র হলেন আলেকজান্ডার দ্য গ্রেট। তো যাই হোক, যে কথাটা বলার উদ্দেশ্যে এই গল্পটা বলা, সেই দিকে আমরা চলে যাই। রাজা ঠিক করলেন একজন দার্শনিককে তার ছেলেকে পড়ানোর জন্য, কিন্তু উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো তার ছেলেকে এমন মাপের বড় মানুষ, বড় যোদ্ধা, বড় বিজয়ীর বেশে তৈরি করা যে কিনা পুরো পৃথিবী শাসন করবে, পৃথিবী জয় করবে, বহু দেশে যাবে, বহু যুদ্ধ করবে, বড় যোদ্ধা হবে এরকম। কিন্তু বড় যোদ্ধা হওয়ার জন্য তো যুদ্ধের ট্রেনিং দরকার। দার্শনিক এরিস্টটলকে তাকে যুদ্ধের ট্রেনিং দিবেন? ব্যাপারটা সরাসরি এরকম না যে দার্শনিক এরিস্টটল তো আর যোদ্ধা না যে তিনি যুদ্ধের ট্রেনিং দেবেন। তারপরও রাজা কেন এরিস্টটলকে, দার্শনিককে যুদ্ধ করবে, ভবিষ্যতে তার ছেলে যোদ্ধা হবে, বড় সৈনিক হবে, বড় কমান্ডার হবে, বড় সেনাপতি হবে, বড় রাজা হবে, এই হিসাবে যাকে তিনি গড়ে তুলতে চান, তার শিক্ষক হিসেবে নিয়োগ দিলেন একজন দার্শনিককে। রাজা ভালো করেই বুঝতেন যে যুদ্ধ জয়ের আগে মানুষের মন জয় করতে হবে, যুদ্ধ জয়ের আগে মানুষকে কনভিন্স করতে হবে, মানুষের উপর প্রভাব ফেলতে হবে। যুদ্ধ জয়ের আগে মানুষকে কথা বলে জয় করতে হবে, শব্দ দিয়ে জয় করতে হবে, ভাষা দিয়ে জয় করতে হবে, অস্ত্র দিয়ে জয় করার আগে। যুদ্ধ জয়ের আগে যুদ্ধ জয় করার যে মানসিকতা, যুদ্ধ জয় করার যে মাইন্ডসেট, যুদ্ধ জয় করার জন্য যা যা চিন্তা ভাবনা করা দরকার, সেগুলো তো আগে শিখতে হবে। শুধুমাত্র ব্যাটেল ফিল্ডে জয়ী হওয়া মানে যুদ্ধ জয় করা না। যুদ্ধ জয় করতে হলে আগে নিজের মানসিকতা, নিজের মনন, নিজের শক্তি, নিজের কথা, নিজের চিন্তা, নিজের ক্ষমতা মানুষকে ইনফ্লুয়েন্স করার, এই জিনিসগুলো লাগবে। এই জন্যই এরিস্টটলকে নিয়োগ দিলেন এইভাবে তার ছেলেকে গড়ে তোলার জন্য, যাতে করে তার ছেলে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, সুন্দরভাবে কথা বলতে পারে, এই কথা দিয়ে, ভাষা দিয়ে মানুষকে প্রভাবিত করতে পারে এবং সঠিক চিন্তা ভাবনা করার ক্ষমতা তৈরি হয় তার। তাহলে এখন তো মনে হচ্ছে রাজা সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন, তাই না? এরিস্টটলকে নিয়োগ দিলে, যেহেতু আমরা এরিস্টটল সম্পর্কে পরবর্তীতে জানি এবং আলেকজান্ডার কী করেছিল সেটাও জানি। তো এরিস্টটল তো আলেকজান্ডারকে অনেক কিছু শিখিয়েছিলেন, তার মধ্যে আমরা দুই একটা সাইডকে ফোকাস করব। সেটা হলো কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে কথা বলতে হয়, এবং এই কথা বলে তার চিন্তা এবং কথা দিয়ে মানুষকে কিভাবে প্রভাবিত করতে হয়। এই জিনিসটার নাম হলো রেটোরিক। রেটোরিক মানে হলো দ্য আর্ট অফ স্পিকিং। শব্দ বা ভাষা দিয়ে, এই ভাষার মাধ্যমে মানুষকে প্রভাবিত করার যে আর্ট, যে কৌশল, যে শিল্প, সেইটা হলো রেটোরিক। এরিস্টটল আলেকজান্ডারকে এই রেটোরিকটা শিখিয়েছিলেন এবং রেটোরিকের ব্যাপারে বারবার ফোকাস করেছিলেন। এরিস্টটল আলেকজান্ডারকে শিখিয়েছিলেন কিভাবে চিন্তা করতে হয় সঠিকভাবে, কিভাবে কথা বলতে হয় বা ভাষার প্রয়োগ করতে হয়, এবং এটার মাধ্যমে কিভাবে মানুষকে প্রভাবিত করতে হয়। অর্থাৎ থিঙ্কিং
তারপরে হলো স্পিকিং এবং এর সাথে ইনফ্লুয়েন্সিং। তিনটার সমন্বয় হলে মানুষ তোমার কথা শুনবে, তোমার দ্বারা প্রভাবিত হবে, তোমাকে বিশ্ব জয় করতে সাহায্য করবে। কারণ শব্দ বা ভাষা আসলে অস্ত্রের চেয়ে গুরুত্বপূর্ণ। শব্দ বা ভাষা দিয়ে অনেক কিছু জয় করা যায়, যেটা অস্ত্র দিয়ে জয় করা যায় না। আলেকজান্ডার তার সৈন্যবাহিনীকে, তার কমান্ডারদেরকে বা তার টিমকে শুধু বলতেন না চলো যুদ্ধ করি। আলেকজান্ডার তাদেরকে ইন্সপায়ার করতেন, তাদেরকে মোটিভেট করতেন, তাদেরকে এই যুদ্ধের কারণ, কেন করছি যুদ্ধ, এগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করতেন, তাদেরকে সাহস যোগাতেন, তাদেরকে ইমোশনালি কানেক্ট করতেন, তাদেরকে উদ্দেশ্যটা বলতেন ইত্যাদি তিনি ব্যাখ্যা করতেন, সাহস যোগাতেন এবং ইমোশনালি কানেক্ট করতেন এবং তার থিঙ্কিংটা শেয়ার করতেন যে কেন এই কাজটা তিনি করতে যাচ্ছেন। এর মাধ্যমে মানুষের সাথে কানেকশন তৈরি হতো। তো এ ব্যাপারে অ্যারিস্টটল তিনটা জিনিসের কথা বলেছেন, তিনটা পয়েন্ট, তিনটা শব্দ যেগুলো কানেক্ট করলে আমাদের স্পিচ বা আমাদের কথা মানুষ শুনবে এবং মানুষের উপর প্রভাব বিস্তার করবে আমাদের কথা। সেই তিনটা জিনিসের প্রথমটা হলো এথোস। এথোস মানে হলো ট্রাস্ট। অ্যারিস্টটলের মতে এথোস বিল্ড আপ করতে হবে, মানে মানুষের ট্রাস্ট আনতে হবে তোমার উপরে, মানে আমাকে যাতে মানুষ ট্রাস্ট করে। ট্রাস্ট না করলে মানুষ আমার কথা শুনবে না। আমি যত ভালো কথাই বলি না কেন, আমাকে যদি কেউ ট্রাস্ট না করে তাহলে আমার কথা শুনবে না। আমাকে আগে ট্রাস্ট করাতে হবে, তারপর আমার কথা মানুষ শুনবে। সেটা যত ভালোই হোক না কেন, ট্রাস্ট ছাড়া আমার কথাটার কোনো গুরুত্ব পাবে না, ভ্যালু থাকবে না। দ্বিতীয়টা হলো প্যাথোস। প্যাথোস মানে হলো ফিলিংস বা ইমোশন, অনুভূতি। মানুষের অনুভূতির সাথে কানেক্টেড হতে হবে। মানুষ শুধু যুক্তি দিয়ে চলে না, মানুষ অনুভূতি দিয়ে চলে। অনুভূতিগুলো মানুষকে তাড়িত করে, মানুষকে প্রভাবিত করে। এই অনুভূতির সাথে কানেক্টেড হতে হবে, মানুষের অনুভূতিগুলো বুঝতে হবে, মানুষের অনুভূতিগুলো নিয়ে কথা বলতে হবে, মানুষকে এই মানুষের অনুভূতিগুলোর জায়গায় নিজেকে চিন্তা করতে হবে। তাহলে আমার কথা এবং ওই অনুভূতিগুলোর একটা কানেকশন তৈরি হবে, মানুষে একটা কানেকশন তৈরি হবে। আমার কথা ওই মানুষটার প্রবলেম সলভ করার জন্য উপযুক্ত হবে। মানুষটা ভাববে যে না, এই কথাগুলো দিয়ে আমার প্রবলেমটা সলভ হবে, কারণ এই মানুষটা আমার কথাগুলো বোঝে, আমার বেদনাটা বোঝে, আমার প্রবলেমটা বোঝে, আমার পেইন পয়েন্টটা কোথায় এটা বোঝে। সুতরাং মানুষের অনুভূতি বুঝতে পারলে আমার কথা বলতে সুবিধা হবে এবং আমি ওই অনুযায়ী কথা বলবো। 3 নাম্বার যে জিনিসটা, সেটা হলো লগোস বা লজিক। শুধু ইমোশন এলোমেলো হলে বা আমার ট্রাস্ট বিল্ড আপ হলেই যে সব কিছু ঠিকঠাক হবে এমন না। মানুষ চায় যুক্তি। যুক্তি হলো কি, কেন এই কাজটা আমি করব, আমার উদ্দেশ্যটা কি। এই কেনটা যদি আমরা এক্সপ্লেইন করতে পারি সুন্দরভাবে, তাহলে মানুষের একটা পারপাস তৈরি হবে, অবজেক্টিভ তৈরি হবে। কেনর উত্তরটা মানুষ পাবে, তার কাছে পুরো জিনিসটা পরিষ্কার হবে। এই ক্ল্যারিটির জন্যই আমাদের এই যুক্তিটা ব্যাখ্যা করা জরুরি। তো অ্যারিস্টটল বলেন যে এই যুক্তিগুলো মানুষের কাছে ক্লিয়ার করতে হবে। আলেকজান্ডার তার যুদ্ধে যাওয়ার কারণগুলো তার টিমের সামনে ব্যাখ্যা করতেন, তার বাহিনীর সামনে ব্যাখ্যা করতেন। কেন তারা যুদ্ধে যাচ্ছে, এখানে গেলে তাদের বেনিফিটটা কী, তিনি সুন্দরভাবে সিম্পলি তাদের কাছে বোঝানোর চেষ্টা করতেন। তাতে করে তাদেরও একটা উদ্দেশ্য তৈরি হতো ইন্ডিভিজুয়াল লেভেলে, যে হ্যাঁ আমি এই জন্য যুদ্ধ করতে যাচ্ছি, শুধু আমার কমান্ডারকে ফলো করছি এরকম না, আমার এই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এবং এটা আলেকজান্ডারের উদ্দেশ্যটা সবার উদ্দেশ্যে পরিণত হতো, শেয়ার্ড হতো জিনিসটা। এবং তাতে করে তাদের মধ্যে মোটিভেশন বেশি থাকতো, ইন্সপিরেশন বেশি থাকতো এবং সবার মধ্যে একটা শক্তি কাজ করতো যে না, আমি এই কারণে যুদ্ধ যাচ্ছি। একটা কারণ খুঁজে পেত মানুষ, কারণ মানুষ চায় একটা কারণ, একটা লজিক বা একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্য যদি থাকে ঠিক, তাহলে মানুষ তখন কাজটা করতে তাদের জন্য সহজ হয়। তাহলে কোন 3 জিনিসটা আমরা পেলাম? একটা হলো ট্রাস্ট, এথোস বা ট্রাস্ট। এই ট্রাস্ট বিল্ড আপ করতে হবে, তাহলে আমরা মানুষকে বলবো, মানুষ বিশ্বাস করবে, মানুষ কথা শুনবে। দ্বিতীয়টা হলো প্যাথোস বা ইমোশনাল, মানুষের সাথে ইমোশনালি কানেক্ট হতে হবে। ইমোশনালি কানেক্টেড হতে পারলে আমাদের কথা মানুষের ব্যথা মিলে যাবে এবং তখন আমরা একটা কানেকশন তৈরি করতে পারবো এবং মনে হবে আমার কথাটা তার জন্যই বলছি আমি, সেও মনে করবে যে হ্যাঁ আমার কথাই সে বল। 3 নম্বর হলো লজিক, মানে আমার কথার যুক্তি থাকতে হবে, আমার কথার ক্ল্যারিটি থাকতে হবে, আমি কেন কথাটা বললাম এর সাপোর্টে কথা থাকতে হবে, উদ্দেশ্য ক্লিয়ার হতে হবে, পরিষ্কারভাবে আমার অবজেক্টিভ, আমার পারপাস এগুলো বুঝিয়ে দিতে হবে, তাহলে মানুষ আমার কথা শুনবে। তাহলে আমার উপর যদি ট্রাস্ট থাকে মানুষের, আমার সাথে যদি ইমোশনালি কানেক্টেড থাকে এবং আমার কথাগুলোর যদি একটা বাস্তব ভিত্তি খুঁজে পায়, উদ্দেশ্য খুঁজে পায়, হোয়াই এটা খুঁজে পায় যে কেন এই কথাগুলো আমি বলছি, তাহলে আমার কথা দ্বারা মানুষকে ইনফ্লুয়েন্স করা সহজ হবে। আমাদের বাস্তব জীবনে কিন্তু তাই, আমার একটা আইডিয়া যদি আমি বলতে চাই, শুধু বললেই হবে না, কারণ বলার সাথে আমার এই যে আমার উপর ট্রাস্ট বিল্ড আপ
করা, মানুষের ট্রাস্ট আমার উপর থাকা, এটা জরুরি। বলার সাথে সাথে আমার ইমোশনাল কানেকশন জরুরি, এবং তার সাথে আমি কেন বলছি এটা ব্যাখ্যা করা জরুরি। তাহলে আমার কথাটা স্ট্রং হবে এবং মানুষকে ইনফ্লুয়েন্স করার মতো হবে। আজকালকার যুগে শুধু কোনো জিনিস জানা যথেষ্ট না। আজকালকার যুগে হলো কোনো কিছু জানা যেমন জরুরি, সেইটা সঠিকভাবে উপস্থাপন জরুরি। আমি কিভাবে কথাটা বলবো এটা আরও বেশি জরুরি। সুতরাং এমনিতে কথা বলা একটা স্কিল, আর যদি সেটা ট্রাস্ট, ইমোশন এবং তার সাথে পারপাস কানেক্টেড হয়ে যায়, সেটা হয়ে যায় একটা সুপার পাওয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।